নমস্কার, আমি সুকৃতি রঞ্জন বিশ্বাস। আজকে এনআরসি নিয়ে কয়েকটা কথা আপনাদের সামনে বলবো। এনআরসি নিয়ে বলতে গেলে আপনারা আগে দেখে নিন, এটা আছে আমাদের সিটিজেনশিপ অ্যাক্টের বইটা। আমি এই সিটিজেনশিপ অ্যাক্টের বই থেকে আপনাকে এই যে এনআরসি নিয়ে এত আলাপ আলোচনা হয়, প্র্যাকটিক্যালি আজকে এনআরসি মানেই করোনার থেকে ছোঁয়াচে বলে মনে হয়। প্রত্যেকটা দল লাভ দিয়ে ওঠে যে না 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 এসব করা যাবে না, কিন্তু বাস্তবতা আপনারা তো জানেন যে প্রত্যেকটা দল মানে একেবারে 100% সর্বসম্মতিক্রমে এনআরসি আইনটা পাশ হয়েছিল। এই যে এনআরসি আইনটা আপনি দেখতে পাচ্ছেন, এই 14A ধারা, ইস্যু অফ ন্যাশনাল আইডেন্টিটি কার্ড, বোধহয় পড়তে পারছেন টিক মারা, এটা 14A ধারা। আমি দুটো লাইন একটু পড়ে দিই। এখানে বলছে 14A ধারার 1, দি সেন্ট্রাল গভর্নমেন্ট মে কম্পালসারিলি বাধ্যতামূলকভাবে, দি সেন্ট্রাল গভর্নমেন্ট মে আবার পড়ছি, দি সেন্ট্রাল গভর্নমেন্ট মে compulsorily register every citizen of India and issue national identity card to him। মানে হলো কেন্দ্রীয় সরকার বাধ্যতামূলকভাবে ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিকের নাম তালিকাভুক্ত করবে একটা রেজিস্টারে, এবং প্রত্যেকটা নাগরিককে একটা জাতীয় পরিচয়পত্র দেবে। এইটা 1-এ বলেছে। 2-এ বলেছে, দি সেন্ট্রাল গভর্নমেন্ট মে মেইনটেইন এ ন্যাশনাল রেজিস্টার অফ ইন্ডিয়ান সিটিজেন্স। কেন্দ্রীয় সরকার ভারতের প্রত্যেকটা নাগরিকের একটা নামের তালিকাযুক্ত রেজিস্টার মেনটেন করবে। And for that purpose, এবং সেই জন্যে establish a national registration authority, সেই জন্যে ভারত সরকার একটা নতুন দপ্তর, তার নাম হচ্ছে ন্যাশনাল রেজিস্ট্রেশন অথরিটি, এই নামে একটা দপ্তর খুলবে। এইভাবে 3-4 এইভাবে বলে গেছে। এইটা বলেছে জাতীয় পরিচয়পত্র বা এনআরসি করার ব্যাপারে। এবং এইটা কি করে তৈরি করতে হবে, রুলস যেটা, এটা এই রুলসটাও কিন্তু সাথে সাথে তৈরি হয়েছে। ডেটগুলো করতে পারছেন? রুলসটা তৈরি হয়েছে 2003 সালেই, বিজেপি গভর্নমেন্ট করেছে। K-19 জন্য 5 বছর লেগেছে, কিন্তু এইটা একই বছরে, কিন্তু সাথে সাথে এই রুলসটাও তৈরি করেছে। বুঝতে পারছেন বিষয়টা? বইটা তো অত দেরি হয়েছে, আর এটা সাথে সাথে করেছে। এখানে কি বলছে? এখানে বলছে যে এই যে এখানে এই দেখেন, এই বলে দিয়েছে এই 3-এ, দেখেছেন এখানে, এই যে এখানে বলে দিয়েছে যে ন্যাশনাল, ইংরেজিতে পড়ে দিই, দি রেজিস্টার জেনারেল অফ সিটিজেন রেজিস্ট্রেশন, the Registrar General of Citizen Registration shall establish and maintain the National Register of Indian Citizens। তারপরে বলছে, the National Register of Indian Citizens shall be divided into subparts। এই যে রেজিস্টার তৈরি হবে সেটা কতগুলো ভাগে ভাগ করা হবে। কি কি ভাগ সেটা এখানে বলে দিয়েছে। আমি পুরোটা পড়ছি না, বিষয়টা পড়ে দিই। একটা হবে ন্যাশনাল রেজিস্টার, যেটা দিল্লিতে থাকবে, মানে যেটাতে সারা ভারতের সব মানুষের নাম নথিভুক্ত থাকবে।
শুধু নাম না, নামের সাথে আরো কি কি থাকবে সেটাও এখানে বলে দিয়েছে। নামের সাথে 12টা তথ্য, প্রত্যেকটা মানুষের 12টা তথ্য লেখা থাকবে। একজন নাম, বাবার নাম, এরকম করে 12টা, সেটা আমি পরে পড়ে দিচ্ছি। তাহলে একটা ন্যাশনাল রেজিস্টার, যেটা সমস্ত ভারতের লোকের থাকবে। তারপরে একটা হবে স্টেট রেজিস্টার, সেইটা সেই রাজ্যের সব নাগরিকের নাম থাকবে। তারপরে হবে ডিস্ট্রিক্ট রেজিস্টার, তারপরে হবে সাব ডিস্ট্রিক্ট মানে সাব ডিভিশন একটা থাকবে। তারপরে পঞ্চম 5 নম্বর হচ্ছে লোকাল রেজিস্টার, সেটা পরিষ্কার করেনি, বিডিও হতে পারে, পঞ্চায়েত হতে পারে। আসলে নিচের দিককার এই যে এস্টাবলিশমেন্টটা বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম আছে, এই জন্য বলেছে লোকাল রেজিস্টার। এই যে এখানে পরিষ্কার সব বলে দিয়েছে, আমি দেখেন ওইগুলোতে ওই ছোট ছোট দাগ মেরে রেখেছি। এইবারে কি কি থাকবে, এক একজনের কি কি পার্টিকুলার্স থাকবে, তার সম্পর্কে কি কি তথ্য লেখা থাকবে। বলছে নাম থাকবে 1 নম্বরে, 2 নম্বরে বলছে বাবার নাম থাকবে, 3 নম্বরে বলছে মায়ের নাম থাকবে, 4 নম্বরে বলছে সেক্স মানে আপনি পুরুষ না মহিলা এটা থাকবে, 4 নম্বরে বলছে ডেট, 5 নম্বরে বলছে ডেট অফ বার্থ, আপনার জন্মের তারিখ থাকবে, 6 নম্বরে বলছে প্লেস অফ বার্থ থাকবে, আপনার জন্মের স্থান কোথায় এইটা থাকবে, এটা বলতে হবে আপনাকে, লিখতে হবে আপনাকে, সেইটা এখানে থাকবে। 7 নম্বর থাকবে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস এবং মানে পার্মানেন্ট অ্যাড্রেস, টেম্পোরারি অ্যাড্রেস, দুটোই লাগবে। এটা হলো 7 নম্বর। 8 নম্বরে থাকবে ম্যারিটাল স্ট্যাটাস, আপনি বিবাহিত না বিবাহিত নন সেটা থাকবে। যদি বিবাহিত হন তাহলে স্ত্রীর নামটাও থাকবে। 9 নম্বর হচ্ছে ভিজিবল আইডেন্টিফিকেশন মার্ক, মানে একটা চোখের উপরে দেখা যায়, মানে বাইরে থেকে এক নজরে দেখা যায় এরকম একটা আঁচিল, তিল, কাটা দাগ এগুলো থাকবে, যেটা জামা কাপড় গায়ে দিলেও বাইরে থেকে দেখা যায়, যাতে আপনাকে চেনা যায় চট করে। তারপরে 10 নম্বরে থাকবে ডেট অফ রেজিস্ট্রেশন অফ সিটিজেন্স। এইটা হলো ওই বাইরে থেকে যদি কেউ এসে থাকে, সে যে রেজিস্ট্রেশন করে নাগরিক হয়েছে তার বাবার, সে কোন ডেটে নাগরিক হয়েছে সেটা ডেট অফ রেজিস্ট্রেশনটা লেখা থাকবে। সিরিয়াল নাম্বার অফ রেজিস্ট্রেশন থাকবে, সেই রেজিস্ট্রেশন মানে সার্টিফিকেট, সিটিজেনশিপ সার্টিফিকেটের নাম্বার সেটা থাকবে। ন্যাশনাল আইডেন্টিটি নাম্বার, আপনাকে যে আইডেন্টিটি কার্ড দেবে সে নাম্বারটা ওই তালিকাতে লেখা থাকবে, আপনার পার্টিকুলার্স এখানে থাকছে। এই 12টা জিনিস এখানে লেখা থাকবে। এবং তারপরে এই দেখেন এই 1, 2 করে বলেছে রেজিস্টারটা কি করে তৈরি হবে। এইখানে বলেছে যে জনগণনার সময় এনপিআর হবে, জনগণনাতে যে যে জিনিসগুলো জানতে চায় তার থেকে 2-3টে প্রশ্ন আপনাকে বেশি করবে। ওই প্লেস অফ বার্থ, আপনার নাগরিকত্বের কি প্রমাণ আছে, এরকম ওই যে ফর্ম থাকে বড় ফর্ম, তার মধ্যে 3-4টে প্রশ্ন বেশি থাকবে, সেইগুলো আপনার জবাব দিতে হবে। এইটাকে বলবে এনপিআর। এই এনপিআরটাকে যে করতে যাবে, এনপিআর মানে বাড়ি বাড়ি ওই যে যারা যায় তারা আপনার সব পার্টিকুলার্স লিখবে, সে আপনার সাথে ঝগড়া করবে না, তর্ক করবে না, সে আপনাকে জিজ্ঞেস করবে, আপনি যা যা বলবেন সেগুলো সে লিখে নেবে, তাকে আগে থাকতে ট্রেনিং দেওয়া হবে। আর কি করবে, এই প্রক্রিয়াতে যদি তার সন্দেহ হয় আপনার নাগরিকত্ব নিয়ে, তাহলে তার পাশে একটা মার্কিং করে রাখবে যে আপনার এটা এই লোকটার নাগরিকত্ব সন্দেহজনক। আচ্ছা, এইটা যখন হয়ে গেল, এইভাবে জনগণনা হয়ে গেল, এই যে রিপোর্ট সব জমা পড়লো, এইবারে ওইটা স্ক্রুটিনি হবে, করে দেখবে কোথায় কোথায় সন্দেহজনক লেখা আছে। যেগুলো সন্দেহজনক লেখা আছে সেইগুলোর একটা তালিকা তৈরি হবে, সেই তালিকাও বিডিও অফিসে টাঙিয়ে দেওয়া হবে।
টাঙিয়ে দিয়ে তাদের বাড়িতে নোটিশ পাঠানো হবে যে আপনার নাগরিকত্ব নিয়ে সন্দেহ আছে, আপনার কি কি কাগজ আছে আপনি সেইটা নিয়ে আসুন বিডিও অফিসে। এবং সেদিন যাবেন একটা হিয়ারিং, ওই যেভাবে ভোটার তালিকায় নাম তুলতে গেলে হয়, সেখানে হিয়ারিং হবে। তার একটা কমিটি আছে, কিভাবে কমিটিটা হবে সেটাও লেখা আছে। তারা আপনার কথাবার্তা শুনবে, আপনার কাগজপত্র দেখবে, দেখে বলবে যান। এবার তারা যদি খুশি হয় যে না আপনার নাগরিকত্ব ঠিক আছে, তাহলে তো হয়ে গেল। আর যদি তাদেরও সন্দেহ হয়, তারাও এটা আবার সন্দেহজনক লিখে রাখবে এবং তার আবার একটা তালিকা তৈরি হবে। হওয়ার পরে এইবারে যেগুলো এর পরেও সন্দেহ থেকে গেল তারও তালিকা টাঙিয়ে দেবে, দিয়ে বলবে এবার আপনি যদি চান তাহলে এসডিও অফিসে একটা আপিল করতে পারেন, এই যে তালিকা আপনাদের টাঙিয়ে দিয়েছি এই লোকগুলো। এবং এসডিও অফিস থেকে তাদেরও আবার নোটিশ করবে, যদি কেউ যেতে চায় হিয়ারিং এ সে যেতে পারবে কাগজপত্র নিয়ে। সেখানে হিয়ারিং হবে, হওয়ার পরে যদি হলো ভালো, না হলে হয়ে গেল। এরপরে আপনি আরেকটা সুযোগ পাবেন, সেটা ডিএম এর অফিসে একটা কমিটি হবে, সেই পর্যন্ত আপনি যাবেন। গেলে ওইখানে যদি নাকচ হয়ে যায় তাহলে কিন্তু আপনার আর কিচ্ছু করার নেই, আপনি কোনো কোর্ট কাছারি কিচ্ছু করতে পারবেন না। এখানে সব লেখা আছে যে কোর্ট কাছারি করতে পারবেন না। আর এই যে বললাম না যে নোটিশ দেওয়া, আপনাকে কদিনের মধ্যে নোটিশ দেবে, আর আপনার কদিনের মধ্যে সেখানে হাজির হতে হবে, 30 দিন 90 দিন, এই সব এখানে লেখা আছে, এর মধ্যে সব লেখা আছে। এইটা হচ্ছে এনপিআর থেকে এনআরসি করার পদ্ধতি। এইটা এই সিটিজেনশিপ অ্যাক্টে পরিষ্কার লেখা আছে, আপনারা দেখে নেবেন। আর একটা কথা একটু নোট করবেন যে আজ পর্যন্ত অনেকেই বলছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অনেকে যে এনআরসি করতে দেব না, কিন্তু কেউ এই 14A ধারা বাতিল করার জন্য আবেদন করেনি বা কোনো পলিটিক্যাল পার্টি বিরোধিতা করেনি, আপত্তি করেনি। তারা বলছে করতে দেবো না, মানে আজ না হোক কাল হোক, আজকে করতে দেবো না কালকে হবে, আমি থাকতে এগুলো করলে লোক বাদ পড়ে গেলে আমার জনপ্রিয়তা কমবে, পরে যে আসবে সে করবে, কিন্তু আইন বাতিল করার কথা বলেনি। এইটা একটা জিনিস আপনার মাথায় রাখতে হবে। এইবারে একটা জিনিস দেখুন, এইটা কিন্তু 2009-10 সালে আমাদের যে জনগণনা হয়েছিল, যেটা 11 সালে প্রকাশ হয়েছে, তার সাথে কিন্তু এনপিআরটা করার সিদ্ধান্ত হয়েছিল এবং এনপিআরটা হয়েছিল কোন আমলে? এটা কিন্তু কংগ্রেসের আমলে, মনমোহন সিং যখন ছিলেন, মনমোহন সিং এর আমলে হয়েছে, নীরবে হয়ে গেছে। এবং এইটা নিয়ে আপনি বলতে পারেন আমি মুখে বলছি, আপনি কেন বিশ্বাস করবেন? এই কারণে আপনাকে একটা কাগজ দেখাই, দেখুন তো পড়া যায়। প্রেস ইনফরমেশন ব্যুরো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, তারিখ হচ্ছে 10 ডিসেম্বর 2013। আমি পড়ে দিলাম বলে বোধহয় আপনাদের পড়তে আর অসুবিধা না হওয়ার কথা, আমি উল্টোটা দেখে দেখে পড়ে দিলাম। এইটা একটা কাগজ। এই কাগজটা হলো, এই ইনফরমেশনটা বের করেছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, তার প্রেস ইনফরমেশন ব্যুরো, হোম ডিপার্টমেন্ট থেকে। কারণ এই বিষয়টা নিয়ে, এই এনপিআর এর বিষয়টা নিয়ে পার্লামেন্টে 2জন এমপি প্রশ্ন করেছিলেন। তার মধ্যে একজনের নাম হচ্ছে শ্রী রাম সিং রাথোয়া, আরো একজন ইজি সুব্রমণ্যম কি এরকম একটা নাম, সাউথ ইন্ডিয়ার বলে মনে হচ্ছে, এই কাগজের নামটা আছে। তারা প্রশ্ন করেছিলেন যে কতটা কি হয়েছে, কি অবস্থায় আছে এনপিআর এর ব্যাপারটা, এইসব নিয়ে প্রশ্ন করেছিলেন। সেই প্রশ্নের জবাবটা দিয়েছিলেন ওই 10 ডিসেম্বর 2013 তারিখে তখনকার দিনের ওই স্বরাষ্ট্র দপ্তরের স্টেট মিনিস্টার RPN সিং, তিনি এটা জবাবটা দিয়েছিলেন। তাতে বলেছিলেন, দ্য গভর্নমেন্ট হ্যাভ ডিসাইডেড টু ক্রিয়েট এ ন্যাশনাল পপুলেশন রেজিস্টার। The government
decided to create a national population register NPR by collecting information। তারপরে আরো অন্যান্য কথা আছে, এবং এইটাতে বলেছে একটা কথা যে এই যে এনপিআর করার সিদ্ধান্ত হয়েছে, এই সিদ্ধান্ত হয়েছে একটা কনসেনসাস হয়েছে, সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে, সহমত হয়েছে। কারা? প্রত্যেকটা স্টেট গভর্নমেন্ট এবং ইউনিয়ন টেরিটরিজ। একদম পরিষ্কার লেখা আছে, has been evolved after the consensus of all the state union territories governments। মমতা বন্দ্যোপাধ্যায় 2013 সালে এসে গেছেন, পরে 11 সালে এসেছিলেন, তিনিও কিন্তু এটাতে মত দিয়েছিলেন। মানে এটা মাথায় রাখুন, এইটা গভর্নমেন্টের ডকুমেন্ট। এবং এখানে ওই প্রশ্নের জবাবে বলেছে যে 31/1/2013 সালে ক্যাবিনেট এইটার জন্য যে এক্সপেন্ডিচার হবে সেই টাকাটাও স্যাংশন করেছে, সেটাও এই প্রশ্নের জবাবে এই লিখিতভাবে জানিয়েছেন। তো এইটা একটা ভাষা ভাষা আইডিয়া অনেকের ছিল, আর অনেকে হয়তো জানতেনই না যে এনপিআর এর কাজ কখনো শুরু হয়েছিল। তো এই জন্য এটা আপনাকে বললাম। এখন দেখুন, এনপিআর হচ্ছিল আপনি জানতে পারেননি। আবার এটা আরেকটা কথা বলে দিই, এইটা 2015 সালে 14 সালে মোদী গভর্নমেন্ট আসে। 2015 সালে আবার এই যে এনপিআরটা হয়েছিল এটাকে আপডেট করার সিদ্ধান্ত হয়েছিল এবং কাজ শুরু হয়েছিল। মানে কংগ্রেস যে পর্যন্ত করে রেখে গেছিল তার পরেরটা করার জন্য উদ্যোগ নিয়েছিল মোদী গভর্নমেন্ট 2015 সালে, নিয়ে কাজটা অনেকটা এগিয়ে গেছিল। তারপরে কোভিড এসে আর কাজটা হয়নি। এবং এই কাজটাই কিন্তু ওই যে আসামে যেটা হয়েছে 19 লাখ নিয়ে যে হইচই হয়, এটাও কিন্তু কংগ্রেস আমলেই শুরু হয়েছিল, কংগ্রেসই শুরু করেছিল। কিন্তু কংগ্রেস ক্ষমতায় না থাকার জন্য শেষ করেছে বিজেপি। কংগ্রেস যতদিন এই কাজ করেছে ততদিন কিন্তু কোনো হইচই হয়নি। হইচই হয়নি তার মানে কংগ্রেস এটা মোটামুটি এই যেমন আছে, যারা আছে তাদের সবাইকে নিয়ে দেখতে নয় এনআরসিটা হয়ে যেত। যারাই দেশে আছে, যাদের ভোটার তালিকায় নাম আছে, যাদের জনগণনায় নাম আছে, ওই তাদের সবার নাম এনআরসিতে উঠে যেত, কোনো হাল্লাগাল্লা হতো না। কংগ্রেস আমলের কাজ আপনি বুঝতে পারছেন, কারণ তাদের তো মানুষকে বিব্রত করা, বাদ দেওয়া এই টেন্ডেন্সি ছিল না, যে জন্য মোটামুটি কাজটা হয়ে গেছিল এনপিআর এ, তবু কেউ প্রায় জানতেই পারেনি, এরকম ভাবে চলছিল। আসামেরটা ওই শেষে হাতে পড়ে গেল বিজেপির, যে কারণে আজকের ওই হাল হয়েছে। আর এখানেও কিন্তু 15 সালে একই অবস্থা হয়ে যেত যদি কোভিডটা না এসে যেত। কোভিড কিন্তু এইটা অন্তত বাঁচিয়ে দিয়েছে। এইটা একটা জিনিস মাথায় রাখুন, যে একটু কংগ্রেস দেশের মানুষের এই নাগরিকত্ব নিয়ে কিরকম ভাবে ভাবছে, আর বিজেপি আসলে কি করতে চাইছে, এটা আমি এই কাগজটা দিয়ে এই কথাটুকু আপনাদের একটু বলার জন্য আমি এটা করেছি, অনেকের হয়তো জানা ছিল না। আর এই প্রসঙ্গে ঠিক এনআরসির ব্যাপার না হলে এনআরসির মধ্যে কথাটা একটু ঢুকিয়ে দিই, এই ইনফরমেশনও আপনাদের দরকার। তা এইটা একটু পড়া যায়, দেখুন তো। প্রেস বিবৃতি, তাই না? প্রেস বিবৃতি কলকাতা প্রেস ক্লাব, প্রেস বিবৃতি কলকাতা প্রেস ক্লাব, ডেট 5 ফেব্রুয়ারি 2024। পড়তে পারছেন? এবারে পড়তে পারবেন। প্রেস বিবৃতি কলকাতা প্রেস ক্লাব 5 ফেব্রুয়ারি 2024। এই যে প্রেস রিলিজ, তার উল্টো দিকে কতগুলো সই আছে, একটু দেখুন পড়তে পারেন কিনা। সইগুলো পড়া মুশকিল, তবু আমি আপনাদের বলে দিই, তাহলে পড়তে পারবেন। প্রথম সইটা হচ্ছে প্রদীপ ভট্টাচার্য, তারপরে ডান দিকে সইটা হচ্ছে
সুজন চক্রবর্তী, তারপরে দেখুন পরপর পরপর সব নাম আছে, আমিও উল্টোটা পড়তে পারছি না। আচ্ছা, আমি পড়ে দিই আপনাদের। প্রথম নামটা আছে প্রদীপ ভট্টাচার্য, উনি কংগ্রেসের মিনিস্টার ছিলেন, এমপি ছিলেন। নাম আছে সুখবিলাস বর্মা, উনি কংগ্রেসের আইএস অফিসার ছিলেন, কংগ্রেসের এমএলএ ছিলেন 2-3 বার। এই দুজন ছিলেন কংগ্রেসের। সুজন চক্রবর্তী এক্স এমপি এবং সিপিএম এর এখন 2 নম্বর নেতা ওয়েস্ট বেঙ্গলের, তিনি ছিলেন, সই আছে। অলোকেশ দাস, আপনারা জানেন 2-3 বার এমপি হয়েছেন, এক্স এমপি সিপিএম পার্টির। তারপরে আছে মধু দত্ত, ওনাদের ওই যে ইউসিআরসি, যে ওই উদ্বাস্তু বামফ্রন্টের উদ্বাস্তু সংগঠন ইউসিআরসির সম্পাদক, উনি আছেন। রেখা গোস্বামী, এই রেখাদি ছিলেন বামফ্রন্টের মন্ত্রী, সিপিএম, রেখা গোস্বামী আছে। আর দুটো নাম আছে, একটা নাম হচ্ছে মোহাম্মদ কামরুজ্জামান, এইটা আমাদের যে সংবিধান বাঁচাও মঞ্চ, তার মধ্যে কামরুজ্জামান আছেন। আর আছে সুকৃতি রঞ্জন বিশ্বাস, আমার নাম। আমরা এই দুইজন ছিলাম সংবিধান বাঁচাও মঞ্চের পক্ষ থেকে। তাহলে কংগ্রেস, সিপিএম আর আমরা সংবিধান বাঁচাও মঞ্চ যৌথ প্রেস কনফারেন্স হয়েছিল 5 ফেব্রুয়ারি 2024 সালে। এবং কংগ্রেস এইটা করার আগে প্রদীপ দা, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর বাবু ছিলেন, অধীর চৌধুরীর সঙ্গে কথা বলেছিলেন, আপনি সিদ্ধান্ত নিন, আপনি এটা ভালো জানেন। এইভাবেই এটা হয়েছিল। এবং এখানে সুজন চক্রবর্তী থাকলেও আমি এইটা নিয়ে তাদের বিষয়টা বোঝানোর জন্যে, যে কেন এই যে দাবিটা এখানে আছে, আমি দাবিটা পড়ে দিচ্ছি। সেটা যখন আলোচনা হয়েছে, তখন আমাদের সেই মিটিংয়ে 2-3টে মিটিং হয় আলিমুদ্দিন স্ট্রিটে। একটা মিটিংয়ে সেলিম সাহেবও উপস্থিত ছিলেন। তার মানে স্টেটের সবারই মতামত নিয়েই এটা হয়। এবং এইটাতে যে দাবিটা, 2-3টে দাবির মধ্যে হচ্ছে ওই 2003-এর বিপজ্জনক ধারাকে বাতিল করতে হবে, এইসব বলে টলে লাস্টে যেটা আছে সেটা হলো 5 নম্বরে 2000, সেটা পড়ে দিচ্ছি আমি। 2014 সালের 31শে ডিসেম্বর, 2014 সালের 31শে ডিসেম্বর, ওই যেটা K-19 যে কাট অফ ডেটটা আছে, সেই 31শে ডিসেম্বর বা তার পরের কোন তারিখকে, মানে সেটা 20 হতে পারে, 25 হতে পারে, 2020-25 এরকম বলছে, বা তার পরের কোন তারিখকে ভিত্তিবর্ষ স্থির করে তার পূর্ব থেকে ভারতে স্থায়ীভাবে বসবাসকারী সবাইকে ভারতের নাগরিক হিসেবে স্বীকৃতিকরণকে সুনিশ্চিত করতে হবে। ভারতে বসবাসের প্রমাণপত্র হিসেবে ইতিমধ্যে সুপ্রিম কোর্ট দ্বারা নির্ধারিত 14টা দলিলের সঙ্গে আরো কিছু কাগজকে মান্যতা দেওয়া হোক, যাতে ভারতে বসবাসকারী সবার নাগরিকত্ব প্রদান, সবার মানে সব ধর্মগুলোর নাম লিখেছে, সবার নাগরিকত্ব প্রমাণ সহজ, সরল ও স্বাভাবিক হতে পারে। এই 14টা ডকুমেন্টের কথাটা উঠেছে, তখন কিন্তু 20টা আসেনি, মানে তখন রুলস বেরোয়নি K-19-এর, সেই জন্য 20টার প্রশ্ন আসেনি। ওই 14টা হচ্ছে আসামের যে এনআরসি হয়েছিল, সেটাও তো সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে হয়। সুপ্রিম কোর্ট 14টা ডকুমেন্টের কথা বলে দিয়েছিল, ওই তাই বলা হয়েছে 14টা, বা তার সাথে আরো 2-4টে যুক্ত করে, এটা ছিল। তাহলে দাবিটা আপনারা বুঝতে পারছেন, সবার যে নাগরিকত্ব দেওয়া হোক, যারা ভারতে স্থায়ীভাবে বসবাস করে, এরকম একটা আইন তৈরি হোক, এইটার সাথে আমাদের প্রদেশ কংগ্রেস একমত।
পশ্চিমবাংলার সিপিএম, আমি নীতিগত কথা বলছি, সরাসরি তারা তাদের ইশতেহারে এখন অব্দি এটা উল্লেখ করেনি, কিন্তু প্রেস যখন হয়েছে আমাদের সাথে আলাপ আলোচনা করে আপনি বুঝতে পারছেন একটা যৌথ প্রেস বিবৃতি, প্রেস নোট সই করেছেন। এটা আমি আপনাদের যেটা দেখাচ্ছি, নীতিগতভাবে তারা একমত, ঘোষণাও করেছেন, সিপিএমও একমত, ঘোষণাও করেছেন। কিন্তু এটা তো প্রদেশ, এরপরে তো কেন্দ্রের এইটাকে নানান জায়গার নানান রকমের সমস্যা থাকে, ভোটের রাজনীতি আপনারা বোঝেন, বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকমের সমস্যা থাকে, এইগুলো সব এক জায়গায় করে এইটাকে এক জায়গায় আনতে একটু সমস্যা হয়, সময়ও লাগে। আমার যেটুকু মনে হয় সিপিএম কংগ্রেসের ব্যাপারটা তো আমি বুঝতে পারছেন, খার্গে সাহেবের সাথে কথা বলেছি, রাহুল জির সাথে কথা বলেছি, কথাবার্তা এগোচ্ছে, সিপিএমও নিশ্চয়ই কথাবার্তা বলছেন। তো আমি এই কথাগুলো বলছি এই কারণে যে একটা এই প্রশ্নে কিন্তু একটা নীতিগত সিদ্ধান্ত কিন্তু পশ্চিমবঙ্গের নেতাদের জন্য হয়ে গেছে, এবং এই যে নীতিগত সিদ্ধান্ত হয়েছে এটা কার্যকরী হতে নানান কারণে দেরি হতে পারে, কিন্তু এটা হয়ে যাবে এবং সেই অনুকূল পরিবেশ কিন্তু তৈরি হচ্ছে। এই যে হাইকোর্ট যা বলেছে ইয়েতে বম্বে, এবং সুপ্রিম কোর্ট এই যে বলছে এই আধার কার্ড ভোটার কার্ড এগুলো নাগরিকত্বের প্রমাণ না, তার মানে বিরোধীদের আর কোনো জায়গা থাকছে না, তাদের বলতে হবে কোনোটাই যদি নাগরিকত্বের প্রমাণ না হয় তাহলে নাগরিকত্বের প্রমাণ হিসেবে তাহলে এনআরসিটা করো। তো এনআরসি এইভাবে করতে গেলে তো ঠকবাজ থেকে আউজার হয়ে যাবে, অর্ধেক লোক বাদ পড়ে গেলে ওটা তো সম্ভব না। তাহলে আইনটা করে নিয়ে, আমরা যেটা বলছি আইনটা করে নিয়ে এনআরসিটা করো, এই জায়গাতে যাচ্ছে। আর এই যাচ্ছে বলেই কিন্তু আমরা এই একদল লেগেছে আবেদন করো আবেদন করো, ওটা ওই শুধু বলেছে আগে টিকিট পাওয়ার জন্য, বিজেপির কাছে ভালো হওয়ার জন্য, দেখো আমি এটা করছি। ফলে ওই খপ্পরে পার্লামেন্ট ওয়েট করুন। দেখুন আইন যখন হয়েছে, যদি অ্যাপ্লাই করতে হয়, অ্যাপ্লাই করার সুযোগ এটা এখনো করতে পারেন, কাগজপত্র যদি ঠিকঠাক থাকে 2 মাস পরে করতে পারেন, 2 বছর পরে করতে পারেন, 5 বছর পরে করতে পারেন, কোনো সমস্যা নেই। ফলে একটু ওয়েট করুন, অন্যরকম কিছু হয়ে যাবে। কারণ ওই বাংলাদেশি বলে একবার লিখিতভাবে গভর্নমেন্টকে দিয়ে দিলে এই পরবর্তীকালে এই যে সমস্ত অ্যারেঞ্জমেন্ট গুলো কিছু একটা হয়ে গেলে দেখা যাবে ওইটা একটা সমস্যা হয়ে গেল, আপনারটা করা একটা সমস্যা হয়ে গেল। এটা হতে পারে, হবে বলছি না, সেই জন্য একটু ওয়েট করুন, লাভ তো কিছু নেই। মানে এরা এসআইআর হবে, তার মধ্যে এখন দরখাস্ত করে আর আপনি এই 15-20 দিন 1 মাসের মধ্যে পেয়েও যাবেন না যে সেইটা দিয়ে আপনার এসআইআর এর সমস্যা মিটবে, সেটা হবে না। আর নেতারা ওই যে বলছে স্লিপ দেখালে হয়ে যাবে, ওটা বাজে কথা। স্লিপ মানে হচ্ছে আপনি বাংলাদেশের নাগরিক, আর আমি বাংলাদেশের নাগরিক, ওই স্লিপ দেখালে কেউ আপনার নাম তুলবে ভোটার তালিকায়? ওই যার যার আছে, ভুল করে সে দেখাবেন না। যদি অ্যাপ্লাই করেও বসেন, স্লিপটা যদি থাকে, আমার ভোটার তালিকায় নাম আছে, পাসপোর্ট আছে, খবরদার ওইটা দেখালে কিন্তু ওই পাসপোর্ট আর ইয়েটা বাতিল হওয়ার সুপারিশ করে দিতে পারে। ফলে আমি এটা বলছি, আগে বলেছি দিল্লির একটা কেস এরকম হয়েছে, একটা না 2-3টে কেস হয়েছে, সেই জন্য আমি আপনাদের এই কথাগুলো বলছি। আর একটা বিষয় আপনাদের একটু বলি, বিষয় বলছি এই কারণে, মানে অনেকেই তো আপনারা কি বলবো, ওই সবাইকে সবার কথাকে সবার কাজকে অনেকেই এক করে ফেলছেন। অনেকেই, যে সুপ্রীতি বিশ্বাসও যা বলছে, মানিক ফকিরও যা বলছে, অসীম সরকারও যা বলছে, বা শান্তনুবাবুও যা বলছে, অসীম বড়ও যা বলছে, এই সব একরকম করে ফেলছেন আপনারা। এই একরকম করে ফেললে হবে না। দেখুন আমরা যখন থেকে কাজ করেছি, শান্তনু সে সময় এসব ছিল না, মানে একেবারে আক্ষরিক করতে ছিল না, ওর বাবাও ছিল না। 7 দিন অনশন হয়েছে। শান্তনুর বাবা কি নাম, মঞ্জুল কৃষ্ণ ঠাকুর, ওই নাথ মন্দিরের পাশ দিয়ে প্রতিদিন একটা সাইকেলে করে বনগায়, তখন এলাহাবাদ ব্যাংকে না কোন ব্যাংকে উনি ছিলেন,
একটা ক্লার্কের চাকরি করতেন, আমাদের মতো আমিও ক্লার্কের চাকরি করতাম, প্রতিদিন গেছেন, 7 দিন অনশন হয়েছে, একদিন এরকম ঘাট ঘুরিয়ে দেখেননি যে ওখানে কারা অনশন করছে, একদিনও জিজ্ঞেস করেননি 84 বছরের 80 বছরের মতুয়ারা অনশন করছেন, আমি অনশন করেছি, জিজ্ঞেস করেননি যে গুসাই আপনারা ভালো আছেন, একদিনও নয়, তারা ছিলই না এসবের মধ্যে। বড়বাবু বড় মা, এই কথাটা শুনলে অনেকে অখুশি হন, কি করা যাবে, এখন মিথ্যে তো বলতে পারি না। অনশন যেদিন শুরু হলো তার আগের দিন বড় মা এবং বড়বাবু, তখন তো মমতা ঠাকুর এখানে থাকতেন না, মমতা ঠাকুর তখন থাকতেন চন্দ্রপুর মহারাষ্ট্রে, বড় মা বড়বাবু তল্পি তল্পা গুটিয়ে নিয়ে ওই শ্বশুর বাড়ি চলে গেলেন, ওনার মমতা ঠাকুর বাপের বাড়ি যেখানে মহারাষ্ট্রের ওই চন্দ্রপুর ডিস্ট্রিক্টে আষ্টি ধাম আছে একটা, মানে এরকম যে ধাম, একটা ছোট ধাম আষ্টিতে আছে, ওই চন্দ্রপুর ডিস্ট্রিক্টে ওনারা ওখানে চলে গেলেন, ছিলেন না, আমি বলছি ছিলেন না। ফলে ওরা জানবে কি করে? শান্তনু পরে আমাদের মিটিং টিটিং এ এসছেন, তো কি জন্যে আমি বলছি না যে ওই চেয়ার গুলো আমাদের, আমরা সব গেলে চেয়ার গুলো টেনে গুছিয়ে গেছিয়ে দিতেন বা একটু জল খাওয়াতেন, আমি এই কথাগুলো বলছি না, এই কথাগুলো এখন মন্ত্রী হয়ে গেছেন বলা ঠিক না। তবে উনি যেটা ওর মূল কাজটা ছিল, আমরা যখন বলতাম বড় মারের দরকার মঞ্চ, ও গিয়ে একটু হৃষ্টপুষ্ট চেহারা ছিল, বয়স কম ছিল, ও বড় মাকে পাছা খোলা করে ধরে ওই উনার ঘরটা থেকে মঞ্চে এনে বসাতেন। তার অ আ ক খ নাগরিকত্বের কিচ্ছু জানতেন না, আজও জানেন না, তার বক্তৃতা শুনলে আপনারা বুঝতে পারেন। অসীম সরকারও তাই, অসীম সরকার কয়েকদিন আমাদের পেছনে পেছনে এদিক ওদিক গেছিলেন, তারপরে যখন ওই বিজেপির ওইদিকে একটু বোধহয় ভালো গন্ধ পেয়ে ওদিকে কেটে পড়েছেন। অনশন যখন করেছি তখন আমি, হয়তো ছিলেন কোনো না কোনো দিন, 7 দিনের মধ্যে এক দিন উনি আসলেও আসতে পারেন, আমি চিনতাম না ওভাবে, বা চিনতাম না ভালো করে, অন্তত আমার নজরে পড়েনি, আমি কোনোদিন দেখিনি। আমি তো অনশন করেছি মানে 24 দিন, মানে 24 ঘন্টা, 24 ঘন্টা ইন্টু 7 দিন আমি ওখানে ছিলাম, দেখিনি। ফলে এরা এসবের মধ্যে লোক নন, অসীমত তো ননই। মানিক ফকির তো এখানকার আসলে অরিজিনালি এখানকারই মানুষ, মাইশ্য কমিউনিটির মানুষ, ঠিক আছে, তিনি এইটা নিয়ে চেষ্টা করা যে কেউ করতে পারেন, করবেন, তাতে অসুবিধা কিছু নেই। কিন্তু উনিও ওই 2020 সালের নিয়ে, বুঝলেন তো, এইসবের মধ্যে না। ফলে আমরা কিছু কাজ করেছি। ও সুবোধ বিশ্বাস তো, সুবোধ বিশ্বাসের সংগঠনই তৈরি হলো 2010 সালে। 2010 সালে ও তৈরি করেছে তা না, ওর কনস্টিটিউশনটা আমার তৈরি করা, যে কনফারেন্সে তৈরি হয়, যে সম্মেলনে নাগপুরে, তার প্রেস রিলিজ আমার তৈরি করা, যা কিছু করার আমি করেছি। আমি 7 দিন আগে গিয়ে চন্দ্রপুর গড়চিরুলিতে মিটিং করে বেরিয়েছি, সুবোধের বাড়িতে থেকে, মানে গিয়ে উঠেছিলাম সুবোধের বাড়িতে আমার স্ত্রীকে নিয়ে, তারপরে গাড়িতে করে ওই সব জায়গায় করেছে, বলেছে দাদা আপনার এদিকে গিয়ে মিটিং টিটিং না করলে লোক পাবো না, কিচ্ছুই জানে না, মিটিং করবে কি বলবে কিছুই তো জানে না, সেদিনও জানতো না, আজও জানে না। ফলে আর সব ঠিক আছে, কিন্তু এই আইন কানুন নিয়ে যা কথা বলছেন, এগুলো কারুর কোনো গুরুত্ব দেওয়ার দরকার আছে বলে আমার মনে হয় না। দেখুন, সব থেকে সমস্যা আসামের। আমি আসামের কয়েকটা ঘটনার কথা বলি। আসামে এইটা হয়েছিল যখন, তখন প্রতীক হাজেলা ছিলেন দায়িত্বে, আইএস অফিসার, আর ডাবল ইঞ্জিন সরকার এসে গেছে। তখন ওই সুপ্রিম কোর্টে দেখবেন 4-5টা রায় হয়েছিল। তা প্রতীক হাজেলা নিজে কোঅর্ডিনেটর, তখন এই এনআরসি কোঅর্ডিনেটর তিনি, এবং রাজ্য সরকার, ডাবল ইঞ্জিন সরকার, তারা একটা চিঠি লিখলো, তারা একটা এফিডেভিট জমা দিল সুপ্রিম কোর্টে। এফিডেভিট জমা দিয়ে বলল যে এই যে সিটিজেনশিপ সার্টিফিকেট যারা বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে এসে পেয়েছেন, এই সিটিজেন সার্টিফিকেট যেন নাগরিকত্বের প্রমাণ হিসেবে গ্রহণ করা না হয়, 1 নম্বর। 2 নম্বর বললো বর্ডার স্লিপটা যেন
যারা আসামে গেছে বর্ডার স্লিপ যেন অ্যাকসেপ্ট করা না হয়। 3 নম্বর বলল ওইখানে যে ক্যাম্প হয়েছিল রিফিউজিরা যাওয়ার পর, সেসব ক্যাম্পে যে চাল ডাল দিত, তারা একটা কার্ড দিয়েছিল, বলেছিল ওই কার্ডটাকে যেন অ্যাকসেপ্ট করা না হয়। বুঝতে পারছেন ব্যাপারটা? তা আপনি বলুন তো দেখি, আসামে যে রিফিউজিরা গেছে এই 3টে কাগজ বাদ দিয়ে তাদের কাছে তারা যে 71 সালের আগে গেছে এটা প্রমাণ করে আর কি কাগজ আছে? আমি আপনাদের বলছি, এবং আসামের লোকজন বুঝবেন, উদ্বাস্তুরা, আর একটি কাগজও নেই, আর একটি কাগজও নেই। এই 3টে বিজেপি গভর্নমেন্ট, আমি এখানকার বিজেপির চেলা চামুন্ডা যাতে তাদের বলছি, এই নমোদের বলছি, বিজেপি ওই 3টে বাতিল করার জন্য সুপ্রিম কোর্টে এফিডেভিট করলো। বিজেপি গভর্নমেন্ট প্রতীক হাজেলা এফিডেভিট করলো। কোথায় ছিলেন আপনারা? কোথায় ছিল অসীম বর? কোথায় ছিল কবিওয়ার? কোথায় ছিল শান্তনু সুব্রত? মমতা ঠাকুর কোথায় ছিল? সব কেউ ছিল না। তখন এই দেখেন, এটা দেখেন তো, পড়তে পারেন? পারেন পড়তে? লেখা আছে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন। তারা চিঠি লিখেছে। চিঠি কাকে লিখেছে? এই দেখেন লেখা, সুকৃতি রঞ্জন বিশ্বাস। পড়া যায়? এই যে টু সুকৃতি রঞ্জন বিশ্বাস চিঠি লিখে কি বলছেন? চিঠি লিখে বলছেন এই এফিডেভিট তো জমা দিয়েছে সুপ্রিম কোর্টে প্রতীক হাজেলা কোঅর্ডিনেটর এবং বিজেপি গভর্নমেন্ট। আমাদের তো সুপ্রিম কোর্টে আমরা বাঙালিদের পক্ষ থেকে, হিন্দু বাঙালিদের পক্ষ থেকে আসামের কোন সংগঠন ওই পার্টি, ওই কেসের পার্টি নই, সুপ্রিম কোর্টের কেসের পার্টি নই। আমরা এখন কি করব? একমাত্র আপনারা আছেন, আপনাদের জয়েন্ট অ্যাকশন কমিটি আছে না, ওই শুভদের কি নিখিল ভারত বাঙালি উদ্বাস্তু সমন্বয় সমিতি না, তারাও নয়। ওই জেপিসিতে যে লড়াইটা করেছি, জেপিসি রিপোর্ট খুলে দেখেন জয়েন্ট অ্যাকশন কমিটির নাম আছে, সুকৃতি বিশ্বাসের নাম আছে। সুবোধ অনেক ঝগড়া করেছিল যে আমিও সাক্ষ্য দিয়েছি জেপিসিতে, দেখুন জেপিসিতে আমার নাম লেখা আছে, আমাদের সংগঠনের নাম লেখা আছে, সুবোধের নাম খুঁজে পান কিনা? তো এই চিঠি পাঠিয়ে বলেছে যে এরকম ভাবে এসওপি, স্ট্যান্ডার্ড কি এসওপি, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসেস, অপারেশন প্রসেস, যেভাবে কাজটা হবে, এসওপি, স্ট্যান্ডার্ড অপারেটিং বা অপারেশন প্রসেস, ভুলে যাচ্ছি সব। তো যাই হোক, এরা একটা পাঠিয়েছে। দেখুন দেখুন, আমি বলছি শুধু এ না ভাই, সমস্ত আসামের সমস্ত বাঙালি হিন্দুরা তারা এই পাঠিয়েছে, তাদের লেটার করছিল, হাতে লিখে পাঠিয়েছে আর এক বাঞ্চ তাদের সাজেশন। আরেক বাঞ্চ, আরেক সংগঠন এই পাঠিয়েছে। এই আরেক বাঞ্চ এটা আমাদের লেটার প্যাডে পাঠিয়েছে। লেটার প্যাড হচ্ছে আনকন্ডিশনাল সিটিজেনশিপ ডিমান্ড ফোরাম। দেখুন তো করতে পারেন কিনা? আনকন্ডিশনাল সিটিজেনশিপ ডিমান্ড ফোরাম, বরাক ভ্যালি। ওই দেখেন লেখা আছে বরাক ভ্যালি। এরা পাঠিয়েছে যে দাদা আপনারা ছাড়া আর কোনো উপায় নেই। এটা পাঠিয়েছে, দেখুন এটা পাঠিয়েছে নন সিটিজেন্স রাইটস প্রোটেকশন কোঅর্ডিনেশন কমিটি, নন সিটিজেন্স রাইটস প্রোটেকশন কোঅর্ডিনেশন কমিটি। এরা পাঠিয়েছে। তাদের একটা 4-5টা করে পেজ, তাদের যে সাজেশন এসওপি তারা সাজেস্ট করেছে যেগুলো, এটা পাঠিয়েছে। কি লেখা আছে? বেঙ্গলি জয়েন্ট কোঅর্ডিনেশন কমিটি। দেখেন আসাম কোন জায়গাটা, লাল গণেশ, মানে লাল গণেশ গুয়াহাটি। লাল গণেশ একটা পাড়া আমি জানি, ওখানে ওই সদেব বাবু টাবু এরা সব এদের বাড়ি। সদেব বাবু মানে বহুদিন থেকে রিফিউজি আন্দোলন করেন, হাইকোর্টের অ্যাডভোকেট। তো এগুলো তখন পাঠিয়েছে আমাদের কাছে।
আমরা সুপ্রিম কোর্টে 14 সাল থেকে কেসটা লড়ছিলাম, যে কারণে আমরা এইগুলো সব নিলাম। তারপরে আমাদের যা বুদ্ধিবৃত্তি সেগুলো নিয়ে আমরা এগুলো কনসাল্ট করেছি, তাদের সাজেশন গুলো কনসাল্ট করেছি। আমরা একটা এসওপি তৈরি করে 2 দিন ধরে এসওপি তৈরি করলাম, আমি এবং হিমাদ্রি চ্যাটার্জি। চ্যাটার্জি ব্যানার্জি নাম শুনলে তো আমাদের নমদের অনেকে লাফিয়ে পড়েন। 2 দিন ধরে উনি এখন কলকাতা, মানে হিমাদ্রি চ্যাটার্জি কলকাতা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক, জেএনইউতে এই রিফিউজিদের উপরে ওনার গবেষণা। তো দুজনে বসে এটা তৈরি করে পাঠালাম। আমরা তৈরি করলাম কেন? আমাদের উকিল আছেন, কিন্তু উকিলকে আমাদের উকিলই ছিল 1,10,000 টাকা তার ফি। তা আমরা তো বিনি পয়সায় কাজ করাচ্ছি। এখন এইগুলো সব করতে গেলে পয়সা দেওয়ার লাগে, ফলে নিজেরা তৈরি করে তাকে দিয়েছি, সে ওইটা সই করে জমা দিয়েছেন, কোর্টের দিন দাঁড়িয়েছেন। আর আমরাই ব্যাপারটা বলে দিয়েছি, উকিল মানুষ, ভালো উকিল, এই মানে ক্যালকাটা হাইকোর্টে প্র্যাকটিস করেন, বেশিটা ওখানে করেন এসআর দাস। তো তিনি অন্তত 10টা হিয়ারিং এ আমাদের কাছ থেকে ওই প্র্যাকটিক্যালি 10,000, 20,000, 30,000 টাকা আমরা দিয়েছি কোর্টের খরচ খরচা। কারণ ওনার সাথে গেলে 4-5 জন আরো সাথে সাথে যেতে হয়, তাদের তো কিছু পয়সা ওনার দেওয়ার লাগে, কোর্ট ফিটি আছে, এই সমস্ত মিলে আর কি। বিনি পয়সায় কাজটা করে দিয়েছেন। তো তিনি সেদিন খুব ভালোই লড়াই করলেন এবং আলটিমেটলি কাগজ 3টে বেঁচে গেল। আপনি ওই দেখেন 89-এ একটা কমিশন হয়েছিল আমাদের এই যে আশুতোষ লাহার নেতৃত্বে রিফিউজিদের উপরে, তাতে বলেছে 6 লাখ 7 লাখ রিফিউজি আসামে গিয়েছিল। তা সেটা ধরে নিন তত মানে 71 পর্যন্ত আরো বেড়ে অন্তত 10 লাখ হয়েছে। তা এই 10 লাখ, বুঝলেন, এই 10 লাখের মধ্যে আপনি ধরে নিন 5 লাখের আর কোনো ডকুমেন্ট ছিল না, আরো 5 লাখ বেড়ে যেত, 10 লাখও বেড়ে যেতে পারতো, 10 লাখ হলো 7-8 লাখ বেড়ে যেতে পারতো 19-এর জায়গায়, শুধু আমাদের এই সংগঠনে, আমাদের এই প্রচেষ্টায়। তা আমরা তো এইগুলো অত ঢাকঢোল পিটাই না, সম্ভবত আজকে এই প্রথম আপনাদের এই তথ্যটা বললাম। ফলে আমরা এই বিষয়টা সম্পর্কে এইগুলো করতে গিয়ে আমাদের মাথায় বেশি বুদ্ধি, আমি তা বলছি না, এই সুপ্রিম কোর্টে গেছি, হিয়ারিং গুলোতে হাজির হচ্ছি, এইগুলো আমাদের তৈরি করতে হচ্ছে, নানান রকমের আইনের বই ঘাটাঘাটি করতে হচ্ছে, নানান রকমের সার্কুলার ঘাটাঘাটি করতে হচ্ছে। এইসব করতে করতে কিছু ইনফরমেশন আমাদের কাছে এসছে, যে জায়গা থেকে খানিকটা আইডিয়া হয়েছে। ফলে এই যে কথাগুলো বলছি, এই কথাগুলো না জেনে বলছি এটা ভাববেন না। আমার জানাশোনায় ভুল ভ্রান্তি থাকবে না আমি বলছি না, থাকতে পারে, কিন্তু না জেনে না বুঝে অযৌক্তিক কথা বলছে এটা ভাববেন না। ফলে একটু আপনারা ধৈর্য ধরুন, ধৈর্য ধরে একটু অপেক্ষা করুন। আমার মনে হচ্ছে এই সমস্যার একটা সমাধান বেরোবে। উদ্বাস্তুরা যারা দেশ ছেড়ে চলে এসেছেন, ফেরার যাদের পথ নেই, তারা এদেশের নাগরিকত্ব পাবেন। একটু ধৈর্য ধরুন আর একটু লড়াইয়ের জন্য তৈরি হন। ঘরে বসে থাকলে সবটা মিটবে এরকম কিন্তু নয়। আপনাদের সবাইকে নমস্কার, ধন্যবাদ।